2017 সাল নিউ ইয়র্কের একটি নিলাম ঘরে তখন রীতিমতো হইচই। একটি পেইন্টিং বিক্রি হচ্ছে, ক্রেতারা একের পর এক দাম বাড়াচ্ছেন। শেষমেশ হাতুড়ি পড়ল, দাম উঠেছিল $45 কোটি, বাংলাদেশি টাকায় প্রায় 5,000 কোটি টাকা, শুধু একটি ছবির জন্য। এই ছবির নাম স্যালভেটর ম্যান্ডি। আর এটা এঁকেছিলেন এমন একজন মানুষ যিনি একই সাথে ছিলেন চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, শরীরবিদ, ভূতাত্ত্বিক এবং লেখক। তার নাম লিওনার্দো দা ভিঞ্চি। আজকের ভিডিওতে আমরা জানব এই অসাধারণ মানুষটার গল্প, কোথা থেকে শুরু হয়েছিল তার যাত্রা, কিভাবে তিনি পৃথিবীকে বদলে দিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের দিনে আমরা তার কাছ থেকে কি শিখতে পারি। 1452 সালের 15 এপ্রিল ইতালির টাস্কানি অঞ্চলে ভিঞ্চি নামের একটি ছোট্ট শহরের কাছে আনচিয়ানো গ্রামে জন্ম নিল এক ছেলে। তার বাবার নাম স্যার পিয়ারো দে ভিঞ্চি, ফ্লোরেন্সের একজন সম্মানিত আইনজীবী। মায়ের নাম ক্যাটরিনা, একজন সাধারণ কৃষক মেয়ে। সমস্যা একটাই, তারা বিয়ে করেনি। সেই যুগে অবৈধ সন্তানের জন্য জীবন ছিল কঠিন। তারা উচ্চ সরকারি পদ পেত না, পেশাদার গিল্ডে যোগ দিতে পারত না এবং সমাজে তাদের জায়গা ছিল খুবই সীমিত। ছোট্ট লিওনার্দো বড় হলো তার দাদার কাছে, ভিঞ্চি শহরের বাড়িতে। ল্যাতিন ভাষা শেখেনি, যেটা সেই যুগে শিক্ষিত মানুষের ভাষা ছিল। প্রাতিষ্ঠানিক কোনো উচ্চশিক্ষাও পায়নি। কিন্তু এই ছেলেটার একটি অদ্ভুত স্বভাব ছিল। সে সব কিছু দেখত, পাখি উড়লে কীভাবে ডানা নাড়ছে, নদীর পানি বইলে কোন দিকে ঘুরপাক খাচ্ছে, পাতা ঝরলে কোন কোণে পড়ছে। তার কৌতূহলের যেন শেষ ছিল না। সে আঁকতে পারত অসাধারণ। একদিন তার বাবা তার আঁকা কিছু ছবি নিয়ে গেলেন ফ্লোরেন্সের বিখ্যাত শিল্পী আন্দ্রেয়া দেল ভ্যারকিওর কাছে। ভ্যারকিও সেই সময়ের সেরা শিল্পীদের একজন, ভাস্কর, চিত্রশিল্প, স্বর্ণকার। এমনকি তিনি মেডিসি পরিবারের, মানে ইতালির সবচেয়ে ক্ষমতাশালী পরিবারের অফিসিয়াল ভাস্কর ছিলেন। ছবিগুলো দেখে ভ্যারকিও থমকে গেলেন। এই ছেলে তখন মাত্র 14 বছর বয়সী। তিনি বললেন, এই ছেলেকে আমার কাছে পাঠাও। ফ্লোরেন্সের ভ্যারকিও কর্মশালায় তখন সরগম পরিবেশ। শিল্পী, ভাস্কর, সহকারী সবাই মিলে কাজ করছে। এই কর্মশালায় একসাথে কাজ করছেন স্যান্ড্রো ব্যাটেগোলিয়ের মতো মহান শিল্পীও। লিওনার্দো শুরু করলো শিক্ষানবিশ হিসেবে। প্রথমে ছোটোখাটো কাজ, রং মেশানো, তুলি পরিষ্কার করা, তারপর ধীরে ধীরে আঁকা। এখানে একটা ঘটনা আছে যেটা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। ভ্যারকিও একটি ছবি আঁকছিলেন, ব্যাপটিজম অফ ক্রাইস্ট, যীশুখ্রিস্টের ব্যাপটিজমের দৃশ্য। ছবিতে 2টি দেবদূত আছে। ভ্যারকিও তার শিক্ষানবিশ লিওনার্দোকে বললেন, বাম দিকের দেবদূতটা তুমি আঁকো। লিওনার্দো আঁকলো। ভ্যারকিও ছবি দেখে স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের আঁকা দেবদূতের চেয়ে লিওনার্দোর আঁকা দেবদূত অনেক বেশি জীবন্ত, অনেক বেশি সুন্দর। বলা হয় সেদিনের পর ভ্যারকিও আর কখনো তুলি তোলেননি। তিনি বলেছিলেন, আমার ছাত্র আমার চেয়ে এতটাই ভালো, আমার আর আঁকার দরকার নেই। এটা সত্যি কিনা ইতিহাসবিদরা নিশ্চিত না, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, লিওনার্দোর প্রতিভা সবার চোখে পড়েছিল খুব দ্রুতই। কিন্তু লিওনার্দো শুধু ছবি আঁকতে আসেনি, সে বুঝতে চেয়েছিল পৃথিবীটা কিভাবে কাজ করে। তাই সে শুধু দেখে দেখে আঁকত না, সে বিশ্লেষণ করত। মানুষের মুখ আলো কীভাবে পড়ে, পানির ঢেউ কোন সূত্র মেনে চলে, ডানার প্রতিটি পালক কিভাবে সাজানো। এই পদ্ধতির একটা নাম আছে, সেফার ভাদ্রে। ইতালিয়ান ভাষার মানে জানা কিভাবে দেখতে হয়। লিওনার্দো নিজে এই শব্দটা ব্যবহার করতেন। তিনি বিশ্বাস করতেন সবচেয়ে বড় জ্ঞান আসে সঠিকভাবে দেখার মাধ্যমে। 1495 সাল, মিলান শহর। লিওনার্দো তখন ইতালির সবচেয়ে ক্ষমতাশালী মানুষদের একজন। ডিউক লুডোভিকো ফ্রোজায়ের দরবারে কাজ করছেন। ফ্রোজা তাকে একটা কাজ দিলেন, মিলানের সান্তা মারিয়া দে গ্রাজে মাঠের ডাইনিং হলের দেওয়ালে একটা ছবি আঁকতে হবে। বিষয়টা হবে যীশুখ্রিস্টের শেষ রাতের খাবার। সেই রাতে যিশু তার 12 জন শিষ্যকে বলেছিলেন, তোমাদের মধ্যে একজন আমাকে বিশ্বাসঘাতকতা করবে। এই মুহূর্তটা ছবিতে ধরতে হবে। লিওনার্দো শুরু করলেন, কিন্তু সাধারণ কোনো ছবি আঁকলেন না। চিন্তা করলেন, এই মুহূর্তে 13 জন মানুষ আছে, প্রত্যেকের মনে আলাদা অনুভূতি। কেউ অবাক, কেউ রাগী, কেউ দুঃখী, কেউ ভয় পেয়েছে, কেউ অস্বীকার করছে। প্রতিটি মানুষের মুখ হবে আলাদা, হাতের ভঙ্গি হবে আলাদা। তিনি দিনের পর দিন মিলানের রাস্তায় ঘুরতেন, মানুষের মুখ দেখতেন। কারো মুখ রাগ দেখলে মনে রাখতেন, কারো মুখে বিশ্বাসঘাতকতার ছায়া দেখলে স্কেচ করতেন। বিশেষ করে জুর্জের মুখ, মানে যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার চেহারা খুঁজে পেতে লিওনার্দোর অনেক সময় লেগেছিল। ছবিটি শেষ করতে লাগলো 3 বছর। কিন্তু এখানে বড় একটা সমস্যা হয়ে গেল। লিওনার্দো সাধারণ ফ্রেসো পদ্ধতিতে আঁকেননি, তিনি নতুন একটা পদ্ধতি চেষ্টা করলেন, টেম্পরেয়া এবং অয়েল রং দিয়ে শুকানো দেওয়ালে। ফলাফল, ছবি আঁকা শেষ হওয়া মাত্র কয়েক দশকের মধ্যেই রং উঠতে শুরু করলো।
আজকে আমরা দ্য লাস্ট সুপারে যে ছবিটা দেখি সেটা মূলত ছবির একটা ক্ষতিগ্রস্ত সংস্করণ। বহুবার সংস্কার করা হয়েছে, তবু এই ছবির সামনে দাঁড়ালে মানুষ আজও থমকে যায়। এবার আসি মোনালিসার কথায়। 1503 সাল লিওনার্দো একটি ছবি আঁকা শুরু করলেন। বিষয়বস্তু একজন ফ্লোরেন্টাইন ব্যবসায়ীর স্ত্রী লিসা গার্ডানি। এই ছবিতে লিওনার্দো ব্যবহার করলেন তার নিজের আবিষ্কার করা একটি কৌশল, স্পুমেতো। ইতালিয়ান ভাষায় স্পুমেতো মানে ধোয়া। এই পদ্ধতিতে রঙের সীমানাগুলো ঝাপসা করে দেওয়া হয়, ফলে ছবিটা দেখতে লাগে যেন কুয়াশার মধ্যে আছে। মোনালিসার হাসিটা এই কারণেই এতটা রহস্যময়। তার ঠোঁটের কোণে আলো এবং ছায়া এমনভাবে মেশানো যে হাসছেন নাকি হাসছেন না সেটা ঠিক বোঝা যায় না। গবেষকরা বলেন এই হাসি দেখে মানুষের মস্তিষ্ক ভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়। একবার মনে হয় খুশি, পরক্ষণেই মনে হয় বিষণ্ণ। লিওনার্দো এই ছবিটা আঁকতে সময় নিয়েছিলেন প্রায় 16 বছর এবং মৃত্যু পর্যন্ত ছবিটা তার কাছেই ছিল, কারণ তার কাছে মোনালিসা ছিল অসম্পূর্ণ। সবসময় তিনি ভাবতেন আরও ভালো করা যায়, আরও নিখুঁত করা যায়। আজকে এই ছবিটা আছে প্যারিসের লুভ্র মিউজিয়ামে। প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু একটা ছবি দেখতে আসেন। লিওনার্দো দিনে ছবি আঁকতেন, তাহলে রাতে কি করতেন? মৃতদেহ কাটতেন। সেই যুগে মৃতদেহ বিচ্ছেদ করা ছিল বিপজ্জনক, চার্চের নিষেধ ছিল, কিন্তু লিওনার্দো গোপনে হাসপাতাল থেকে মৃতদেহ সংগ্রহ করতেন এবং কেটে কেটে দেখতেন। উদ্দেশ্য একটাই, বুঝতে চান শরীরটা কিভাবে কাজ করে। তিনি 30টিরও বেশি মানুষের মৃতদেহ ব্যবচ্ছেদ করেছিলেন। তার আঁকা হৃৎপিণ্ডের ছবি, ভূগর্ভস্থ শিশুর ছবি, মাংসপেশির ছবি, এগুলো এতটাই নিখুঁত ছিল যে আজকের মেডিকেল বইয়েও এগুলো রেফারেন্স হিসেবে টিকে আছে। কিন্তু একটা বড় সমস্যা ছিল, তিনি এই গবেষণা কখনো প্রকাশ করেননি। সব পড়ে রইল তার নোটবুকে। লিওনার্দোর নোটবুক ছিল কয়েক হাজার পাতার। এই পাতায় পাতায় ছিল হেলিকপ্টারের নকশা, প্যারাশুটের ডিজাইন, সাজোয়া ট্যাঙ্কের পরিকল্পনা, সোলার পাওয়ার ব্যবহারের ধারণা, ডুবোজাহাজের স্কেচ, সেতু নির্মাণের পরিকল্পনা, এবং সবকিছু লেখা ছিল উল্টো হাতে, ডান থেকে বাম দিকে। বাহাতে ছিলেন বলে এটা তার জন্য সহজ ছিল, কিন্তু অনেকে মনে করতেন তিনি ইচ্ছা করে এইভাবে লিখতেন যাতে সহজে কেউ পড়তে না পারে। এই নোটবুকগুলোর মূল্য অকল্পনীয়। বিল গেটস একবার একটি নোটবুক কিনেছিলেন, দাম দিয়েছিলেন $3 কোটি। একটি নোটবুক। এখানে একটা বিরোধিতার কথা বলতে হবে। লিওনার্দো ছিলেন নিরামিষভোজী, পশু পাখিকে ভালোবাসতেন, যুদ্ধকে ঘৃণা করতেন। তার নোটবুক একবার লিখেছিলেন যুদ্ধ হলো সবচেয়ে পশুসুলভ পাগলামি, অথচ তার সবচেয়ে লাভজনক কাজ ছিল সামরিক প্রকৌশলী হিসেবে। কারণটা সহজ, রাজা বাদশাদের খুশি না করলে কাজ পাওয়া যেত না। ডুকে ফ্রোজায়ের দরবারে যোগ দেওয়ার সময় লিওনার্দো নিজের একটা আবেদনপত্র রেখেছিলেন। সেই চিঠিতে তিনি তার 10টি ক্ষমতার কথা বলেছিলেন, যার 9টি ছিল সামরিক, শেষেরটা ছিল শিল্পকলা। তিনি ডিজাইন করেছিলেন চারদিক থেকে গুলি করতে পারে এমন সাজোয়া ট্যাঙ্ক, আকাশ থেকে পাথর ফেলার যন্ত্র, বিশাল ক্রসবো, বিষাক্ত গ্যাস ছড়ানোর পদ্ধতি। এমনকি তিনি একসময় কাজ করেছেন কুখ্যাত সিজার বর্গিয়া সেনাবাহিনীতে সামরিক প্রকৌশলী হিসেবে। আর সে সময়ে একটা অদ্ভুত যোগাযোগ হয়েছিল। লিওনার্দোর সাথে দেখা হয়েছিল নিকোলো ম্যাকিয়াভেলির সাথে, যিনি ছিলেন বিখ্যাত দ্য প্রিন্স। দুইজন ইতিহাসের সবচেয়ে তীক্ষ্ণ মাথার মানুষ, একই সময়ে একই জায়গায়। জীবনে বেশিরভাগ সময় লিওনার্দো ইতালিতে কাটিয়েছেন, ফ্লোরেন্স, মিলান, ভ্যানিস, রোম। এক শহর থেকে আরেক শহর। কিন্তু রোমে থাকার সময় একটা বড় ধাক্কা খেলেন। পোপ তাকে মৃতদেহ ব্যবচ্ছেদ করতে নিষেধ করে দিলেন। লিওনার্দোর গবেষণা থমকে গেল। এরপর 1516 সালে এলো আমন্ত্রণ। ফ্রান্সের রাজা ফ্রান্সিস তাকে ডাকলেন। রাজা ছিলেন লিওনার্দোর বিশাল ভক্ত। তিনি বললেন, আমার দরবারে এসো, তোমাকে একটি সুন্দর বাড়ি দেব, মাসিক বেতন দেব, শুধু কাজ করো, গবেষণা করো, আঁকো, আমার সাথে কথা বলো। লিওনার্দো রাজি হলেন। ফ্রান্সের অ্যাম্বিয়াসো শহরের কাছে ক্লোস লুকে নামের একটি সুন্দর বাড়িতে তিনি উঠলেন। রাজা ফ্রান্সিসের প্রাসাদের সাথে এই বাড়ির সংযোগ ছিল একটি গোপন টানেলের মাধ্যমে। রাজা প্রায়ই টানেল দিয়ে আসতেন শুধু লিওনার্দোর সাথে কথা বলতে। এটাই ছিল লিওনার্দোর জীবনের প্রথম সময় যখন কোনো চাপ ছাড়াই থাকতে পারতেন। কিন্তু বয়স হয়ে গিয়েছিল, ডান হাত অবশ হয়ে গিয়েছিল, সম্ভবত স্ট্রোকের কারণে। তাই আর আঁকতে পারতেন না আগের মতো। তবু মৃত্যু পর্যন্ত গবেষণা চালিয়ে গেছেন। 1519 সালে 2 মে 66 বছর বয়সে লিওনার্দো দা ভিঞ্চি মারা গেলেন। বলা হয় মৃত্যুর সময় রাজা ফ্রান্সিস নিজে তার পাশে ছিলেন এবং লিওনার্দোর মাথা তার কোলে ছিল। এটা সত্যি কিনা ইতিহাসবিদরা নিশ্চিত না, তবে এই গল্পটা অনেক মানুষের মনে আছে, কারণ এই মৃত্যু দৃশ্যটা তার পুরো জীবনের মতোই অসাধারণ। তার সব নোটবুক, স্কেচ, গবেষণা সব পেলেন তার প্রিয় ছাত্র ফ্রান্সেস্কো মেলজি। আর মোনালিসা, সেটা পেল তার আরেক ছাত্র সালায়ের কাছে। পরে মোনালিসা কিনে নিলেন রাজা ফ্রান্সিস নিজেই। আজকে সেই ছবি আছে ফ্রান্সের লুভ্রে মিউজিয়ামে। প্রতি বছর 85 লক্ষেরও বেশি মানুষ শুধু একটি ছবি দেখতে যান। লিওনার্দো দা ভিঞ্চি এই মানুষটা পারলেন কিভাবে?
কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা নেই, ল্যাতিন জানতেন না, অবৈধ সন্তান হিসেবে সমাজে সীমাবদ্ধতা। তবুও ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান মানুষদের একজন। উত্তরটা আসলে খুবই সহজ, কৌতূহল। তিনি কখনো ভাবেননি এটা আমার বিষয় না। পাখি দেখলে জানতে চাইতেন উড়ার সূত্র, মানুষের মুখ দেখলে জানতে চাইতেন মাংসপেশির গঠন, নদী দেখলে জানতে চাইতেন পানির প্রবাহের নিয়ম। তিনি সব বিষয়কে সংযুক্ত দেখতেন। এই সংযোগ দেখার ক্ষমতাটাই ছিল আসল রহস্য। লিওনার্দো কখনো পরোয়া করেননি যে লোকে কি বলবে। তিনি মৃতদেহ কেটেছেন কারণ জানতে হবে। তিনি অসমাপ্ত ছবি রেখে গেছেন কারণ নতুন কিছু মাথায় এসেছে। তার পুরো জীবনটাই ছিল একটা চলমান গবেষণা। লিওনার্দো দা ভিঞ্চির জীবন থেকে একটা কথাই মনে রাখার আছে, আপনি কোন বিষয় পড়ছেন বা কোন কাজ করছেন সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনি কৌতূহলী কিনা।